সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের পঞ্চম ক্লাস এমএ শ্রেণীর। তো বিগত যে ক্লাসগুলো হয়েছে সে ক্লাসগুলোতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার যে নাটকগুলো পড়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং আমাদের দ্বিতীয় যে নাট্যকার আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তার নাটক সম্পর্কে আমরা গত ক্লাস থেকে শুরু করেছি। গত ক্লাসে আমরা বহিপীর নাটকটি পড়েছি এবং সেখান থেকে আমরা কিছু কিছু অংশ বলবার চেষ্টা করেছি। তো আজকে বহিপীর নাটক সম্পর্কে আমরা এর পটভূমিগত বিভিন্ন বিষয় আলোচনা করব এবং এর শিল্প রীতির যে দিকগুলো আছে সে দিকগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা নাট্য সাহিত্যের ধারায় 40 পরবর্তী পর্যায়ে যে বিভাগোত্তর পূর্ব বাংলার আধুনিক নাট্যরীতির যে ভিন্নধর্মী প্রয়াস দৃষ্টিগোচর হয় আমাদের, তাতে আমরা দেখি যে মুসলিম মন মানসিকতা, তাদের পশ্চাৎপদতা, রক্ষণশীলতা এবং অনুদারতার বিষয়টি বিভিন্ন নাটকে উঠে এসেছে। তো সে দিক থেকে আমরা দেখি যে মীর মোশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, ইব্রাহিম খান, শাহাদাত হোসেন, এরপরে আছেন জসিমউদ্দিন, আসকার ইবনে শাইখ, সিকান্দার আবু জাফর, এই যে নাট্যকারগণ আছে তাদের নাটকগুলোর মধ্যে আমরা কিন্তু এই মন মানসিকতার পরিচয় পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এদের নাট্যচিন্তায় মুসলিম শৌর্যবীর্য, তারপরে আমরা দেখি যে আবেগ, ইতিহাস এবং প্রেরণা এই দিকগুলোকে কেন্দ্র করেই বা এই দিকগুলোকে আদর্শ হিসেবে ধরে নিয়েই তারা নাট্য রূপায়ণ করেছেন বা নাটক সৃষ্টি করেছেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে এই যে নাটকের যে সমকালীন মুসলমান সমাজ, জীবন, ঐতিহ্য, এরপরে মূল্যবোধ, এই যে দিকগুলো আছে, এই রচনার ক্ষেত্রে তাদের যে মূল্যবোধটা ছিল সেই বোধের পাশাপাশি আমরা আধুনিক যে নাট্যগুণ সম্পন্ন নাটকগুলো আছে সেগুলোর রূপায়ণ কিন্তু কিছুটা ব্যাহত হয়, তোমরা দেখবে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহর বিচরণ যখন থেকে বাংলাদেশের নাট্য সাহিত্যে বা নাট্য অঙ্গনে, তো সেক্ষেত্রে আমরা যে কজন নাট্যকার আছেন তাদের মধ্যে আমরা দেখি যে নুরুল মোমেন, শওকত ওসমান, মুনির চৌধুরী এবং আরও একজন নাটক পুরুষ যাকে বলা যায় সাইদ আহমদ, এদের নাটকগুলোর মধ্যে আমরা সে দৃষ্টিভঙ্গিগুলো পেয়ে থাকি। তো আমরা দেখি যে এই যে 47-এর দেশ বিভাগ বা বিভাগোত্তর যে বিভক্তির পরে যে সময়টা এসেছে সে সময় থেকে 60-এর দশক পর্যন্ত যে সমকালীন যুগ সচেতনতার বিকাশমান ধারাটি ছিল, সে ধারাটির মধ্যে আমরা দেখি যে বিশ্লেষণধর্মী চিন্তা চেতনা, এর সঙ্গে মানবতাবাদী, গণতান্ত্রিক ও মার্ক্সীয় জীবনতত্ত্বের বিভিন্ন রূপ, বা আমরা যাকে বলবো যে সাম্রাজ্যবাদী ও প্রগতিশীল যে শক্তিসমূহের শাসন, শোষণ, প্রতিবাদ, বিক্ষোভ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি যে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছে। তো এই সকল ক্ষেত্র থেকে আমরা দেখি যে এই যে একটা অস্থিরতা বা নবজীবনের জিজ্ঞাসা, এই সব কিছুই কিন্তু আধুনিক নাট্যকার যারা ছিলেন তাদের নাটকের মূল বিষয়, বা আমরা যাকে বলবো যে সমাজ মনস্ক নাট্য প্রেরণার মূল উপজীব্য হিসেবে এই নাটকগুলোতে কাজ করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে দর্শন, তাতে আমরা পাশ্চাত্যের সঙ্গে মিলিয়ে কিন্তু আমাদের এই প্রাচ্যের বিভিন্ন ঘটনাকে তিনি একাকার করে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখব যে অন্যান্য যে নাট্যকারগণ আছে তাদের নাটকের সঙ্গে আমরা তার সৈয়দ ওয়ালিউল্লাহর যে নাটক, সেই নাটকের মধ্যে কিছুটা পার্থক্য দেখতে পাই। আর আমরা দেখব যে বাংলা নাট্য সাহিত্যে আফসার ধর্মী যে নাটক রচনা হয়েছে সেখানে আমরা এর প্রবক্তা পুরুষ হিসেবে কিন্তু আমরা জানি যে সাইদ আহমদ, তিনি তার প্রথম যে আফসার ধর্মী নাটক
সেটাকে উল্লেখ করেছেন এবং পরবর্তী হিসেবে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ এ ধারার নাটক লিখেছেন। তো আমরা যদি দেখি যে পটভূমি এবং দৃষ্টিভঙ্গিগত বা মূল্যবোধের বিচারে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের পরিপ্রেক্ষিত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তাদের সামাজিক ও অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো সম্পর্কে বলেছেন। আর আরও একটা জিনিস আমরা দেখি যে নাটক পরিচর্যার ক্ষেত্রে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর যে মানসিকতা সেটা কিন্তু দেখি যে নিরীক্ষাধর্মী বা তিনি নিরীক্ষাপ্রিয় মানুষ ছিলেন। সেক্ষেত্রে পাশ্চাত্য এরপর আধুনিক নাট্যরীতির মতো নৈরাশ্যবাদী, নৈর্ব্যক্তিক এবং প্রয়োজনে পাত্রী যে অবচেতন লোক, সে অবচেতন লোককে তিনি কিন্তু উন্মোচন করেছেন, যা কিনা আমরা তার নাটকগুলো বা তার ছোট গল্প বা তার উপন্যাস এগুলোকে আমরা দেখি। তারও একটা জিনিস দেখি আমরা যে সৈয়দ ওয়ালিউল্লাহর আধুনিক তথা বিশ্ব সচেতন নাট্য নিরীক্ষার শুরু কিন্তু হয় তার প্রথম নাটক বহিঃপীর থেকে। এই নাটক থেকেই আমরা দেখি নাটকটি সরল, জটিলতাবিহীন যে ঘটনা কেবল সংলাপের কুশলী এবং বস্তুনিষ্ঠ ব্যবহারে হয়ে উঠেছে গতিময় বা প্রাণবন্ত, এটা কিন্তু তার নাটক পড়লেই বুঝতে পারা যায়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, বহিঃপীর নাটকের যে পটভূমির মধ্যে আমরা দেখি যে জমিদারি প্রথা নিঃশেষ হওয়ার একটা উপক্রম। এরপর আমরা দেখি যে এখানে পীর প্রথা উঠে এসেছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি পীর প্রথা বা সুফিবাদী যে ধারাটা আছে সে ধারাটা সম্পর্কে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যে নাটকের যে উপাদানগুলো আছে, উপাদানগুলোকে তিনি কী করেছেন, তিনি কিন্তু একেবারে গ্রামীণ প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। এখানে আমরা দেখি যে গ্রামীণ যে সমাজে ঘটে যাওয়া যে বিষয়গুলো, বা আমরা দেখি যে এখানে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সর্বশেষ স্তর যা কিনা জমিদারি প্রথা বিলোপ, এই বিলোপের মধ্যেও তিনি কিন্তু সাহিত্যের ছোঁয়া দেখিয়েছেন। এখানে আমরা দেখি যে পীর চরিত্র আছে, পীর চরিত্রের মধ্যে আমরা যে অন্তর্গুরতা, যা কিনা আমরা দেখি যে তার যে কথাবার্তা বা আমরা বলবো যে ভাষাগত যে বৈচিত্র্য রয়েছে তার মধ্যেও আমরা আবেদনময় বা বস্তুনিষ্ঠতার প্রকাশ পাই সেখানে। আর আরও একটা জিনিস হচ্ছে, এখানে তিনি যে দিকটির ব্যবহার করেছেন সে দিকটির মধ্যে আমরা দেখি যে একটা অস্তিত্বগত বিষয় আছে বা অস্তিত্বগত সংকটের যে দিকগুলো আছে সে দিকগুলো কিন্তু তিনি তার নাটকে তুলে ধরেছেন। তো আমরা দেখি যে এখানে যে জীবনের সমগ্রতার উপলব্ধি যেমন একটা ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রে যে একটি সার্থক উপন্যাস সৃষ্টির পেছনে থাকে, তেমনি একটি সার্থক নাটক জীবনের সকল রূপ, সমস্যা, সংকট এবং উৎসবকে, যাকে আমরা বলবো যে আগ্রহকে কেন্দ্রীভূত করে তোলে, যা হচ্ছে এর ভাষা রীতির মাধ্যম, যাকে আমরা বলি যে সংলাপ, এগুলো যা আমরা বলি যে সংলাপের নিয়মিত এবং কার্যত উপস্থাপনা যাকে বলা যায়। তো এভাবে একটা নাটক উপস্থাপনের ক্ষেত্রে তিনি প্রয়াসী হয়েছেন। একটি নাটকের সার্থকতা সেখানেই যেখানে যখন নাটকটির প্রতিটি চরিত্র তাদের বাহ্যিক এবং আত্মিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তাদের দ্বন্দ্ব এবং সকল সমস্যার সফল রূপায়ণে সংলাপের মধ্য দিয়ে সেটাকে প্রাঞ্জল করে তোলে, দৃষ্টিগ্রাহ্য করে তোলে এবং জীবন্ত করে তোলে, যা কিনা আমরা দেখি যে নাটকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। একইভাবে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ তার বহিঃপীর নাটকের মধ্যে যে সংলাপের ব্যবহার করেছেন তাতে আমরা দেখি যে প্রধান চরিত্র বহিঃপীর, এই বহিঃপীর এক স্বতন্ত্র চারিত্রিক পরিমণ্ডলকে কেন্দ্র করে বা তাকে এই চরিত্রকে সৃষ্টিতে সহায়ক হয়েছে। তেমনি আমরা বলবো যে এখানে যে অন্যান্য চরিত্রগুলো আছে, তাহেরা, হাতেম আলী, হাশেম আলী, খোদাজা, হকিকুল্লাহ, এই যে চরিত্রগুলো আছে প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যই কিন্তু আমরা দেখি যে ব্যতিক্রম এবং অন্তঃস্থিত যে
ব্যক্তি আবেদন রয়েছে, সে আবেদনগুলো নাটককে করে তুলেছে অনেকটা জীবনধর্মী এবং বিশ্বস্তও বটে, যা আমরা বলবো। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবে যে নাটকের প্রধান যে চরিত্র আছে বহিপীর, এই বহিপীরের ভাষাগুলো কেমন তোমরা একটু খেয়াল করবে। এখানে আমরা একটা সমালোচনার দিক পড়তে পারি। সেক্ষেত্রে আমরা বহিপীর সম্পর্কে দেখি যে একজন সমালোচক বলেছেন, যিনি হচ্ছেন কাজী মুস্তাইন বিল্লাহ। এই মুস্তাইন বিল্লাহর যে লেখা বা যে সমালোচনা, সেখানে আমরা দেখি যে তিনি বলেছিলেন যে এখানে যে ভাষাগত দিক, কাজী সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু ভাষাগত দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখি যে তিনি বলেছেন যে অতিশয় গদ্যগন্ধি ও বুদ্ধি নির্ভর ভাষা কখনো কখনো সংকেতময় হয়ে উঠেছে, ইঙ্গিতময় হয়ে উঠেছে। তাহলে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে নাটক, এই নাটকের মধ্যে ভাষার মধ্যে সাধু গদ্য এর কিন্তু মিশ্রণ ছিল। আর আমরা দেখি যে এই ভাষা সৈয়দ উল্লাহর নিজস্ব সৃষ্টি এবং তার যে ভাষা ভাবনার প্রকাশ, সেটা তিনি লিখেছেন 50-এর দশকে। ভাষা আন্দোলন প্রশ্নে গৃহীত, তখনও বাস্তবায়িত হয়নি কোন ভাষা বাস্তব আপন উত্তরাধিকারের নাত্য বিকৃত ধনার্জনের যে দিকগুলো, সে দিকগুলোই কিন্তু এখানে তুলে ধরেছেন। নাটকের পাত্রপাত্রীরা মোট আছেন 6 জন। নাম চরিত্র হচ্ছে বহিপীর। সেক্ষেত্রে আমরা দেখি যে বহিপীরের যে ভাষা, সে ভাষায় নিজ ভাষাতেই কথা বলে, বইয়ের ভাষাতেই কথা বলে, এদিকটা যেন তিনি বলেছেন। আর এক্ষেত্রে তিনি তার কারণও ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে তিনি বলতে এখানে বহিপীর তার কারণও ব্যাখ্যা করেছেন যে দেশের সর্বত্র তার মুরিদান রয়েছে। আর এক জায়গার ভাষা এবং অন্য জায়গার ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, যা কিনা যেমন আমরা বলি যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এইসব অঞ্চলের যে ভাষাগুলো আছে, সেসব ভাষাগুলো আমরা যখন বলতে যাই অন্য ভাষার লোক, সেগুলো কিন্তু আমরা ততটা বুঝি না। বা সিলেটি ভাষায় যখন একটা বিষয়কে ব্যাখ্যা করা হয়, তখন কিন্তু আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকি, সেটা বোঝার কোনো উপায় থাকে না। তো সেক্ষেত্রে এই পীর কী করেছেন, তিনি বইয়ের ভাষাকেই ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে তার কথার মধ্যে ভিন্নতা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে এই মুস্তাইন বিল্লাহর যে সমালোচনা, সেখানে আছে যে কোনো ভাষা সাধারণের উর্দু ভাষা না বহিপীরের সর্বজনবোধ্য গ্রন্থ ভাষা, এই সমস্যার সমাধানের জন্য পীর সাহেব গ্রন্থের শরণাপন্ন হয়েছেন। তিনি সকল বিভাজককে সমান করতে চাইলেও নবপরিণীতা স্ত্রী তাহিরাকে মানাতে পারেন না। এবং আমরা দেখি যে এই যে পলাতকা স্ত্রী, এই স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে তার আধ্যাত্মিক শক্তিও পর্যন্ত ব্যর্থ হয়। তো এই যে তার দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা দেখি যে আবার তিনি বলেছেন অর্জিত ভাষার দখলদারি দর্শন ব্যর্থ হয় তাহেরার বিদ্রোহের কাছে। তাহলে আমরা দেখছি যে তাহেরার মধ্যে যে বিদ্রোহী সত্তাটা রয়েছে, সেই সত্তার কাছেও কিন্তু এই বহিপীরের ভাষা ব্যর্থ হয়। সঙ্গে যুক্ত থাকে নিঃসম্বল জমিদার হাতেমালের সমস্যা। হেরে গিয়েও পরাজয় মানেন না, পুলিশের শরণ নিতে দ্বিধা করেন না, কিন্তু তাহেরা চলে যায়। তো আমরা দেখি যে এই যে নাটকের যে টানাপোড়েনের মধ্যে আমরা বহিপীর, হাতেমালি, তাহেরা, হাশেম আলী, এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যেও কিন্তু আমরা সে বিষয়গুলো দেখতে পাই। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে যে এই যে চরিত্রের যে টানাপোড়েনগুলো একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী চলে আসা, এর মধ্যেও তিনি দেখিয়েছেন যে মানুষের মধ্যে মান সম্মান বোধের যে বিষয়টা, সে বিষয়টা। তো এক্ষেত্রে আমরা দেখি যে মুস্তাইন বিল্লাহ আরও বলেছেন যে এর মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে দর্শন আছে, সে দর্শনের সঙ্গে আমরা দেখি যে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের সঙ্গে তিনি কিছুটা তুলনা করেছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রসপেরো যেরকম ক্যালিবানকে ভাষা শেখার বশ্যতা শিকারের জন্য ভাষা শেখায়, সেটা হচ্ছে বশ্যতা শিকারের জন্য, এটা প্রসপেরোও তা জানে। তাহেরা বিদ্রোহী একটা চরিত্র, সে
জৈবিক কারণে কিন্তু বহিঃপীরকে অস্বীকার করে না, তোমরা এটা খেয়াল করবে। তো এই আবার তাহেরার মধ্যে আমরা দেখি যে হাশেমের যে আবেগতাড়িত যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোর কাছেও কিন্তু তাহেরা নিলামে বিক্রি হতে চায় না। তো এই যে দুই রচনার মধ্যে যে আরম্ভ এবং শুরুতে সমালোচক যে মিল দেখিয়েছেন, তা আমরা অনেকটা দেখি যে শেক্সপিয়ারের টেম্পেস্টের মতোই ঝড়ের প্রান্তের নাটকটির অন্তে শুনতে পাই যে এতক্ষণে ঝড় থামিল। তাহলে তোমরা দেখবে যে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের শেষেও কিন্তু এটা আছে যে এতক্ষণে ঝড় থামিল। তাহলে এই যে ঝড় থামা, যে বহিঃপীর নাটকের মধ্যে ঝড় থামা এবং শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের মধ্যে ঝড় থামা, এই দুইটার মধ্যে প্রেক্ষাপটগত দিক আছে। সেখানে মুস্তাইন বিল্লাহ বলেছেন ভাষার দিকের কথাটি। তো এদিকে আমরা আরেকটা জিনিস দেখি যে কয়েকজন সমালোচক আছেন, তার মধ্যে একজন হচ্ছে বশির আল হেলাল। বশির আল হেলাল প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে এই যে প্রভাব, এই প্রসঙ্গকে না বলে তার রচনার শিরোনামকে তিনি দিয়েছিলেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ তার প্রেরণার উৎস। তো এই দৃষ্টিভঙ্গিতে তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে কিছুটা বলেছেন। আমরা দেখি যে এই যে উত্তরকালের যে প্রভাবগুলো আছে, সে প্রভাবগুলো তিনি রাখতে পারেননি, এজন্য তিনি কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহকে দায় করেন না। বা আমরা দেখি যে তিনি দায় করেন কোন দিক থেকে, যে তার যে ধারাটা, সে ধারাটা থেকে তিনি কিন্তু একেবারে বিচ্ছিন্ন। যা আমরা দেখি যে তিনি এদেশীয় পাত্রকে গ্রহণ করেননি, মাতৃকে গ্রহণ করেছেন। বা আমরা বলবো যে সমাজের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সেক্ষেত্রে বশির আল হেলালের যে কথা, সে কথা মতো আমরা দেখি যে তিনি বলেছেন যে প্রাচ্যের অনুষঙ্গকে গ্রহণ করেছেন, কিন্তু তিনি এর শিল্পকলা বা রীতিনীতির যে দিকগুলো আছে সেগুলোকে কিন্তু পাশ্চাত্য থেকেই নিয়েছেন। এই দিকগুলো আমরা দেখি। আরেকটা জিনিস আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে ইউরোপীয় সাহিত্য, সেই সাহিত্য বা দর্শনের যে নবনব জটিলতাগুলো, সে জটিলতাগুলো নিরীক্ষার কারণেই কিন্তু তা বাংলার বা বাঙালির রুচি বা মনুষ্যত্বের সঙ্গেই সৈয়দ ওয়ালিউল্লাহ মানিয়ে নিতে চেষ্টা করেছেন। এবং আমরা দেখব যে এই যে এবং বশির আল হেলাল এটাকে বলেছেন কৃতঋণ, যা হচ্ছে তাদের থেকে নেওয়া। তো এই অবস্থাতে আমরা এই বিষয়গুলো এই সমালোচকের মন্তব্য থেকে দেখি। তো তাদের যে কথাগুলো, যে নিরীক্ষায় সৈয়দ ওয়ালিউল্লাহ কতটুকু বৈদেশিক, সেটা হচ্ছে তার সাহিত্য দেখলেই বোঝা যায় বা তার সাহিত্য থেকে নির্ধারণ করা যায়। এক্ষেত্রে আমরা দেখব যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসগুলোর মধ্যেও কিন্তু এ দিকগুলো উঠে এসেছে। তোমরা যারা তার চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, লাল সালুর মধ্যে অস্তিত্ববাদের প্রসঙ্গটি চলে এসেছে। তাছাড়া তার কাঁদো নদী কাঁদো, এরপরে হচ্ছে চাঁদের অমাবস্যা, এগুলোর মধ্যে যে পাশ্চাত্যের বৈশিষ্ট্যগুলো এসেছে এগুলো কিন্তু উল্লেখযোগ্য। তো আমরা একটা বিষয় দেখব যে এখানে যে বহিঃপীরের যে চরিত্রটা আছে, সে চরিত্রের মধ্যে আমরা যে নাট্যতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর আঙ্গিকেই কিন্তু এগুলো করা হয়েছে। তো এতে গ্রামীণ পরিবেশ, যা কিনা বাস্তবের সামগ্রিকতায় এবং সংলাপের পরিমিত সাজসজ্জা বা বিন্যাসেই কিন্তু তিনি তা পাঠকের কাছে করে তুলেছেন গ্রহণযোগ্য। তো আমরা এই বিষয়গুলো দেখি। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা খেয়াল করবে যে বহিঃপীর নাটকের মধ্যে এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে তিনি এমন সব সংলাপের ব্যবহার করেছেন যে সংলাপগুলোকে দিয়ে তিনি সাবলীল এবং যে স্বাভাবিকতা সেটা কিন্তু রক্ষা করেছেন, যার মাঝে মাঝে একটু কথ্যভঙ্গির পাশাপাশি সাধুগদ্যের যে ব্যবহার, এই সাধুগদ্যের ব্যবহার কিন্তু আমরা দেখব যে কোথাও নাটককে এতটুকু ক্ষুণ্ণ করেনি ধারাবাহিকভাবে। তো এই যে দিকগুলো, সেগুলো কিন্তু আমরা দেখি। তাছাড়া আরেকটা জিনিস দেখব যে বহিঃপীরের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, যাকে আমরা অভিসন্ধি রূপেও বলতে পারি, তো
তো এর মধ্যে তার যে দ্বান্দ্বিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং তার যে ব্যক্তিত্বের পরাজয়, এই দিকগুলো কিন্তু সাধুরীতির অভিনব অভিনব শৈল্পিক সৌন্দর্যে বা নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন তিনি। এরপরে আমরা দেখি যে এই সংলাপের গতি কিন্তু সংলাপের মধ্যে গতিময়তা রয়েছে এবং আবেগও যথেষ্ট পরিমাণে আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে বহিঃপীরের যে সংলাপগুলো আছে সে সংলাপের মধ্যে তোমরা দেখবে যে কিভাবে তিনি এর ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখি যে চরিতার্থতার যে ব্যাপারটি আছে সে চরিতার্থতার ব্যাপারে সচেতন ছিলেন। এরপরে চতুরতার বৈশিষ্ট্যটিও তুলে ধরেছেন নাটকের মধ্যে। তো এই যে দিকগুলো আছে এই দিকগুলোর মধ্যে আমরা দেখি যে এখানে বহিঃপীরের যে দৃষ্টিভঙ্গি, এই বহিঃপীরের দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা দেখি যে মানুষের যে রূপান্তর বা মানুষের যে সম্পর্কগুলোর কথা বলেছেন, মানুষের মাঝে যে শূন্যতা রয়েছে সেই শূন্যতার কথা বলেছেন এবং এই যে মানুষের যে প্রেমের একটা বন্ধন, সে প্রেমের বন্ধনের কথাও কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ বহিঃপীরের মধ্য দিয়ে বলিয়েছেন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি যে ধর্মের যে সনাতন রীতি, তো সে রীতি অনুযায়ী যে মানুষের যে ইবাদত এবং অপার্থিবতার একটা দিক থাকে, সে দিকটি কিন্তু এখানে আমরা দেখি যে সাধুগদ্যে বহিঃপীরের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছে। এবং আমরা একটা জিনিস খেয়াল করব যে লালসালুর মসজিদের মধ্যে এবং তরঙ্গভঙ্গ যে নাটকটি আছে সেখানে বারিশ পীরের মতো এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে কিন্তু একটা অন্য ধরনের রূপান্তর আছে যা কিনা সাহিত্যগুলোকে চমৎকারিত্ব সৃষ্টিতে সহায়ক হয়েছে। তোমরা এটা খেয়াল করবে, যা কিনা আমরা দেখি যে সাধারণ মনোভঙ্গি বা প্রাত্যহিক যে জ্ঞানের সহজ প্রকাশ তা কিন্তু আমরা এই চরিত্রগুলোর মধ্য দিয়ে বুঝতে পারি। তো এই যে বহিঃপীরের যে চরিত্রটা, এই বহিঃপীর চরিত্রের মধ্যে আমরা দেখি যে তার ব্যক্তিত্বের নীরব পরাজয় কিন্তু এখানে হয়েছে। তারপরে তার আশা আকাঙ্ক্ষা, এগুলো ভঙ্গুর মানসিকতা, তারপরে হচ্ছে তার সাহস, তার যোগ্যতার ব্যর্থতা। তারপরে আমরা দেখি যে এখানেও সাধুগদ্যের ব্যবহারে সৈয়দ ওয়ালিউল্লাহ সংবেদনশীল আচরণ করেছেন। আর আরও একটা বিষয় হচ্ছে যে এখানে হাস্যরসের বিষয়টিও কিন্তু দেখা যায়। তোমরা দেখবে যে বহিঃপীরের যে কথাগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখব যে হকিকুল্লার সঙ্গে যখন কথা বলেছে বা তাহেরার সঙ্গে যখন কথা বলেছে তখনও কিন্তু আমরা সে দিকটি দেখি। যেমন তোমাদের একটা সংলাপের মধ্যে আছে এমন যে এই বহিঃপীর বলেছে যে বিবি বহুত হইয়াছে আর ফ্যাকরা তুলিবেন না, দেখুন তাহাদের কাহারও মনে শান্তি নাই, সকলেই কেমন বেচাইন হইয়া পড়িয়াছেন। এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকিয়া তাহাদের আরও কষ্ট দেওয়া ঠিক হইবে না, আসুন আমরা চলিয়া যাই ও বিবি। এভাবে আমরা দেখছি যে এই যে বহিঃপীরের তাহেরার সঙ্গে কথা বলা, বা এরপরে আবার যেমন বলেছে হকিকুল্লাহকে বলেছে যে বলিলাম টিপিতে তুমি কিনা আমার শরীরটা ভর্তা বানাইয়া দিলে, ময়দা নাকি আমার শরীরটা। এই যে তাহলে দেখি যে আমরা বহিঃপীরের কথার মধ্যেও কিন্তু একটা হাস্যরসের ইঙ্গিত রয়েছে। এরপরে আমাদের যে দিকগুলো আছে সেক্ষেত্রে আমরা তাহেরা যে চরিত্রটি আছে সে তাহেরা চরিত্রের মধ্যে আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি দেখি, তাহেরার মধ্যে বিদ্রোহী ভাব রয়েছে, কিন্তু সেটা যদি আমরা লালসালুর সঙ্গে তুলনা করি, জমিলা চরিত্রের সঙ্গে তুলনা করি, তাহলে তার সঙ্গে কিন্তু একটু পার্থক্য রয়েছে। জমিলা কিন্তু স্বাধীন প্রকৃতির ছিল, সে কিন্তু কারো দ্বারস্থ হয়নি, সে তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এখানে আমরা দেখি যে তাহেরার মধ্যে কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্বটি ছিল। সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে তাহেরার মধ্যে নিরুপায় অসহায়ত্ব ভাবটি কিন্তু চলে এসেছে, যে যেমন খদিজার সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলছে এখন আমার কি হবে, আমি কি করব, কোথায় যাব, এ ধরনের কথাও কিন্তু তাহেরার মধ্যে চলে এসেছে। তো আমরা দেখি যে
তারপরে দেখব যে বহিপীরের প্রতি তার যে লালিত ক্ষোভ এবং অসন্তোষ, এই অসন্তোষ কিন্তু তার সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সেটা কেমন হতে পারে আমরা একটু দেখি। যে আমাকে বিবি সাহেব ডাকবেন না, বিয়েতে আমি মত দিই নাই, আমার সঙ্গে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। তো আমরা দেখি যে এই যে তাহেরার যে কথাবার্তাগুলো, যে সে কিন্তু বলছে, প্রতিবাদ করছে পীরের পীরের কাছে, বা বলছে যে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, আমার সে বিয়েতে মত ছিল না, এটা কিন্তু সে বলছে। কিন্তু তারপরেও তার এই বলার মধ্যে আমরা দেখি যে সে ধরনের দৃষ্টিভঙ্গি জমিলার মতো ছিল না। তো আরেকটা জিনিস আমরা দেখব যে এখানে হাশেম যে চরিত্রটি, হাশেম চরিত্রের মধ্যে তাহেরার প্রতি তার যে প্রেমবোধ, সেটা কিন্তু আমরা দেখি। এরপরে তার তারুণ্য, উদ্বেলতা, দায়িত্ব নিষ্ঠা, এই যে বিষয়গুলো আছে, এবং তার যে তার মুখের যে জবান, বা আমরা বলবো যে মুখ নিঃসৃত যে সংলাপগুলো সৈয়দ ওয়ালিউল্লাহ বলিয়েছেন, সেটা কিন্তু গুরুত্ব আছে। আর তার মধ্যে তেমন আত্মিক দ্বন্দ্ব বা এর মধ্যে যে একটা পরিণতি, সে পরিণতির দিকে কিন্তু এগিয়ে গেছে। তার মধ্যে দ্বন্দ্ব, নিজের সঙ্গে নিজের যে দ্বন্দ্বটা, সে দ্বন্দ্ব থেকেই কিন্তু সে একটা পরিণতির দিকে এগিয়েছে। তো আমরা এটা দেখি। আর আরেকটা জিনিস দেখব যে তার মধ্যে যে প্রেমিক সুলভ একটা আচরণ, তা কিন্তু নাটকের যে মেজাজ, সে মেজাজের সঙ্গে মানিয়ে নিয়েছে। এক্ষেত্রে আমরা তার সংলাপের মধ্য দিয়ে সেগুলো দেখতে পাই। এরপরে আমাদের যে চরিত্রগুলো আছে, সেখানে হাতেম আলী যে চরিত্রটা, হাতেম আলী চরিত্রের মধ্যে আমরা দেখি যে তিনি সমস্যায় জর্জরিত। এরপরে হচ্ছে তার যে অন্তরের যন্ত্রণা, সে যন্ত্রণাও উৎকণ্ঠার বিলাপের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এরপরে আমরা দেখি যে চরিত্রের মধ্যে জটিলতাবিহীন একটা দিক আছে, আবার কিছুটা দুর্বল চিত্ত বা দুর্বলতাও রয়েছে, দুর্বলতার প্রকাশ রয়েছে তার চরিত্রের মধ্য দিয়ে। এবং আমরা দেখি যে এই হাতেম আলী চরিত্রটি মানসিকভাবে বিধ্বস্ত একটা চরিত্র। তো আমরা দেখি যে হাতেম আলী যে চরিত্রটি আছে, তার চরিত্রের মধ্য দিয়ে যে বিধ্বস্ত ভাবটির পরিচয়, সেটা সংলাপের মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ প্রকাশ করেছেন। যেমন এখানে আমরা দেখতে পাই যে পীর সাহেব জমিদারি আর বাঁচানো যাবে না, এবার সে জমিদারি যাবেই। আমি দেউলে হব, আমার পরিবার দেউলে হবে, আমার সব কিছু উচ্ছন্নে যাবে। আর কথাটা লুকিয়ে রাখি কি করে, এবার আমি 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 কী বা করি। তাহলে তার কথাবার্তার মধ্যে বা তার সংলাপের মধ্য দিয়েও কিন্তু সে অসহায়তা বা মানসিক অবস্থা যে বিধ্বস্ত হয়েছে, সে দিকটি আমরা দেখতে পাই। এরপরে আমাদের যে চরিত্রটি আসবে খোদেজা চরিত্রের মধ্যে এমন একটি দিক, যার মধ্যে আমরা দেখি যে মাতৃসুলভ চরিত্রও রয়েছে, আবার সেখানে পীরের প্রতি যে একটা ভয় ভীতিভাব, বা তিনি পীরের যে অধ্যাত্ম শক্তি আছে, সে শক্তিকে যে ভয় পান, সেটাও কিন্তু তার চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আবার আমরা দেখি যে তাহেরার প্রতি তার কিন্তু আবার একটা স্নেহ কাজ করেছে। সেখানে আমরা দেখি যে হাশেম যখন তার মায়ের সামনে বলে যে সে তাহেরাকে বিয়ে করবে, তো এই বিয়ে করার সময় সন্তানকে সে বলছে যে এরকম একটা মেয়ে যখন বাড়ি থেকে পালিয়ে আসে, এই মেয়েকে বিয়ে করবে সে। তো এই যে কথাটা, এই কথার মধ্যে দিয়ে তার কিছুটা দ্বান্দ্বিক অবস্থাও প্রকাশ পায়। আবার দেখছে যে এই তাহেরার জন্যই আবার তার শঙ্কা প্রকাশ হচ্ছে। এগুলোর মধ্যে দিয়েও আমরা দেখি যে খোদেজার মধ্যে সব বৈশিষ্ট্য বিদ্যমান। এবং আবার বলছে যে তাহেরাকে তাহেরা বহিপীরের স্ত্রী, তো এই পীর সাহেবের স্ত্রীকে ফেরত দিয়ে আমরা এখানে ইবাদতের কাজ করি। তো এই দিকগুলোকে আমরা দেখি যে খোদেজার চরিত্রের মধ্যেও এসেছে। তো আমরা দেখি যে এই যে দিকটি, সেটা কিন্তু আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ বহিপীরে এক দর্শনের চেষ্টা করেছেন দেখানোর, আবার এবং তার যে পরবর্তী নাটকগুলো, এই নাটকগুলোর মধ্যে কিন্তু আবার অন্য বিষয়কে দেখানোর চেষ্টা করেছেন। তো এভাবেই হচ্ছে এই নাট্যাঙ্গিকগুলো এগিয়ে গেছে।
তো আমরা এখানে এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে যে একটা জগৎ আছে, সেই জগৎটিকে উন্মোচন করার যে প্রয়াস সৈয়দ ওয়ালিউল্লাহ সেটা দেখিয়েছেন। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে চিন্তা চেতনায় যে আধুনিক ও সমকালীন যে বিশ্বমনস্ক শিল্পাদর্শের ভঙ্গি, তারপরে হচ্ছে এর স্বকীয়তার আভাস তিনি দিয়েছেন, তা কিন্তু তার নাট্য সাহিত্যে বিদ্যমান। তো এক্ষেত্রে আমরা দেখি যে এই দিকটি রয়েছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে বহির্বিদ নাটকের মধ্যে আমাদের কোন কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে। এখানে আমরা দেখি যে আধুনিক মনস্ক নাট্যকার হিসেবে সৈয়দ ওয়ালিউল্লাহর মননের পরিচয় বা মানস, সৈয়দ ওয়ালিউল্লাহর মানস আলোচনা করা, এ সম্পর্কে আমরা বলতে পারি। আবার এখানে চরিত্র হিসেবে বহির্বিদ চরিত্র, এরপরে চরিত্র হিসেবে আমরা তাহেরা চরিত্র এবং হাশেম আলীর চরিত্র, এই চরিত্রগুলোকে কিন্তু আমরা আনতে পারি। বিশেষ করে এখানে আমরা বহির্বিদ চরিত্র, এরপরে হচ্ছে আমরা তাহেরা ও হাশেম আলীর চরিত্রের মধ্যে এই যে টানাপোড়েনগুলো, এগুলো সম্পর্কে আলোচনা করতে পারি। এরপরে ভাষাগত বা শিল্প প্রকরণগত যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা দেখবই। তো এখানে আমরা দেখব যে শিল্প প্রকরণের দিকে যে দিকটি আছে সেদিকে একটা জিনিস খেয়াল করবে যে এখানে প্রবাদ প্রবচনের ব্যবহার হয়েছে, রূপকী তাৎপর্যও রয়েছে, এরপরে উপমার ব্যবহারও রয়েছে। এগুলো কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ একেবারে সুন্দর করে উপস্থাপন করেছেন নাটকের ক্ষেত্রে। তোমরা এই দিকগুলো পড়ার সময় খেয়াল করবে। আর শিল্পরীতির যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে অলংকারগুলো আছে, অলংকারের ব্যবহারের দিকে খেয়াল করবে। এবং আমাদের যে পরবর্তী নাটক, সেটা হচ্ছে আগামী ক্লাস আমরা নেব হচ্ছে তরঙ্গভঙ্গ নাটকটি কেন্দ্র করে। তোমরা তরঙ্গভঙ্গ নাটকটি পড়ে ফেলবে এবং পড়লে যে চরিত্রগুলো আছে চরিত্রগুলো সম্পর্কে জানা যাবে এবং তোমরা সে দিকগুলো পটভূমিটা একটু জানা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে দেখা হবে, সেখানে আমরা আরও বিস্তৃত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।